এত দেরিতে এসে এখন এত আহ্লাদ আর আদিক্ষেতা করা লাগবে না। জায়ান আরাবির হাত দুটো বুকের ওপর থেকে ছাড়িয়ে নিল। তারপর আরাবির কানের কাছে মুখটা এনে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। ধীর গলায় বলল, খুবই দুঃখিত বেগম সাহেবা, বড্ড অন্যায় হয়ে গিয়েছে। আজকের জন্য এই অথমকে ক্ষমা করুন। ক্ষমা করা যাবে না। কেন? আমি এতগুলো কল দিলাম, ধরলেন না। কিছুক্ষণ পর দেখি ফোনটা বন্ধ, এরপর আর কলও দিলেন না। জায়ান নরম গলায় বলল, বেগম সাহেবা, আজ মিটিং করেছি পর 4টা, ফোন সাইলেন্ট ছিল। খাবারটুকু খাওয়ার সময় পাইনি, ফোনটাও চার্জ দিতে পারিনি, ফলে চার্জ শেষ হয়ে গিয়েছে, আমি দেখিনি। সরি, আর এমন হবে না। আরাবি কিছুই বলল না, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল। জায়ান হেসে ফেলল। প্রিয়তমার অভিমান ভাঙানো যেন প্রিয় একটা কাজ জায়ানের। জায়ান কিছুই বলল না। ও আরাবির শাড়ির আঁচলটা সরিয়ে ফেলল। এটা টের পেতেই আরাবি চোখ খুলে তাকালো। কিছু বলবে তার আগেই জায়ান মুখ গুজে দিল আরাবির গলার ভাঁজে। একের পর এক অজস্র চুমুতে ভরিয়ে দিল। আরাবি প্রথমে জায়ানকে সরাতে চাইলেও পরে স্বামীর আদর সোহাগে স্ত্রীর অভিমানী মন কোমল হয়। জায়ানের এক একটা আদরের স্পর্শে আরাবির দেহে শিহরণ বয়ে যাচ্ছে। আরাবি দুহাতে জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান মুখ তুলে তাকালো। আরাবি নিভু নিভু চোখে জায়ানের দিকেই তাকিয়ে আছে। জায়ান আরাবির গালে খুব আদরে ভাবে স্পর্শ করলো। কোমল স্বরে বলে উঠল, তুমি আমার জীবনের অমূল্য রত্ন এবং আমি আল্লাহর কাছে তোমার প্রতি আমার আবেগ এবং স্নেহ সবসময় প্রতিষ্ঠিত করি। তুমি আমার উপর আর অভিমান করে থেকো না কাঠগোলাপ, ভালোবাসি তো। জায়ানের মুখে ভালোবাসি শব্দটা শুনে আর অভিমান ধরে রাখতে পারল না আরাবি। আরাবি ধীর ভাবে দুহাত উঁচিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরল। জায়ানের চোখে আকাশ সম ভালোবাসা নিয়ে আরাবির কাছে আসলো। আরাবি চোখ বন্ধ করলো। জায়ান আরাবির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কাঁপলো আরাবি। অদ্ভুত ভালো লাগায় খামচে ধরলো জায়ানের কাঁধ আর পিঠ। তারপর স্বামীর ভালোবাসায় সাড়া দিতে লাগলো। যতই অভিমান করুক, স্বামীর একটুখানি যত্ন আর ভালোবাসা পেলে তো নারীমান গলে যেতে বাধ্য। আরাবির সাথেও তাই হলো। স্বামীর ভালোবাসায় নিজেকে তলিয়ে নিল। দীর্ঘ রাতটা স্বামী স্ত্রী পার করলো গভীর ভালোবাসার মাধ্যমে। পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তেমনই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সবসময় বলে প্রকাশ করতে হয় না, অনুভব করে নিতে হয়। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই, যে স্ত্রীর মনে একমাত্র বীর পুরুষ। কাল বাদে পরশু আলিফার জন্মদিন। আরাবি ভেবেছে আজ একটু বাহিরে যাবে, কিছু গিফট কেনা লাগবে না বুঝি। হাতের কাজগুলো সেই জন্য জলদি সেরে নিয়েছে। দুপুরে রান্নাটাও করে নিয়েছে আরাবি। মিলি বেগমের শরীরটা আজ ভালো নেই, তাই আরাবি আজ রান্না করেছে। বিয়ে 4 মাস হয়ে গিয়েছে। এই কয়দিনে তেমন কোনো কাজই করেনি আরাবি। শুয়ে বসে দেখতে দেখতেই কেটে গিয়েছে 4 মাস। কিন্তু এভাবে আর কয়দিন। ও এ বাড়ির বড় বউ, ওর নিজের তো অনেক দায়িত্ব আছে। কাজ সব শেষ করে নিয়ে রুমে ফিরে আসলো আরাবি। এখন একটু একটু নিরিবিলি সময় পেয়েছে। এখন জায়ানকে বলেও অনুমতি নেওয়া যাক। আরাবি 7-5 না ভেবে জায়ানকে কল করলো। 2 বার রিং হতেই জায়ান কলটা রিসিভ করলো। আরাবি সালাম জানায়। সালামের জবাব নিয়ে বলে, কি করছো? আরাবি বিছানায় বসে পা দুলাতে দুলাতে বলে, এই তো কিছু না। একটু পর আজান দিবে, গোসল তো মনে হয় করনি, গোসলটা করে নামাজ পড়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর আজকে আপনি বাসায় আসবেন দুপুরে? জায়ান একটা ক্লান্তময় শ্বাস ছেড়ে বলল, না, আজ আসবো না। তুমি অভিমান করো না সোনা, কাজের অনেক প্রেশার। বাবা আর ইফতিও সমানে কাজ করছে, একটার পর একটা প্রজেক্ট হাতে আসছে, যা আমরা হাতছাড়াও করতে পারছি না। আরাবি দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝে জায়ানকে। সে জানে লোকটা আপ্রাণ চেষ্টা করে বাসায় তাড়াতাড়ি আসার জন্য, ওর সাথে আলাদা একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু লোকটা পেরে ওঠে না। এই কদিন 3 বেলা খাবারটুকু মনে হয় খায়নি মানুষটা। আরাবির মন খারাপ হলো, তবে তা বুঝতে দিল না জায়ানকে। হালকা আওয়াজে বলল, আমি অভিমান করি না, আপনি শুধু নিজের একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে, আমার আর কিছু লাগবে না। আই লাভ ইউ আরাবি। অন্তরটা প্রশান্তিতে ছেয়ে গেল আরাবির। লোকটার মুখে ভালোবাসি কথাটা শুনলে এত ভালো লাগে কেন, কেন এত সুখ সুখ অনুভব হয়। আরাবির গাল জোড়া লজ্জায় লাল হলো। জায়ান দুষ্ট হেসে বলে, তোমার লজ্জা পাওয়া মুখটা মিস করে গেলাম। সমস্যা নেই, আজ রাতে ভীষণ রকম লজ্জা দিব তোমায়, আর আমি তা মন ভরে দেখব। আরো লজ্জা পেল আরাবি। লাজুক হেসে বলল, আপনি চরম নির্লজ্জ একটা লোক। জায়ান শব্দ করে হাসলো, বলল, সেটা তো তুমি ভালোভাবেই জানো। উফ, রাখুন তো, এইবার শুনুন। হ্যাঁ বলুন।
আরাবী ইতস্তত করে বলল, আসলে আমি একটু বাইরে যেতে চেয়েছিলাম। আচ্ছা, নূরকে সাথে নিয়ে যেও। আরাবী বেশ অবাক হলো। জায়ান একটাবার জিজ্ঞেসও করলো না কেন আরাবী বাহিরে যেতে চাইছে। আরাবী অবাক স্বরে বলল, আপনি কারণ জিজ্ঞেস করবেন না আমি কেন বাইরে যেতে চাইছি? জায়ান শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করি আরাবী। তোমার দরকারেই তুমি বাহিরে যেতে চাইছো, আর আমি তোমাকে বিয়ে করে এনেছি আরাবী। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার অর্থের অঙ্গ। তোমাকে অবিশ্বাস কেন করব আমি? আর অযথা প্রশ্নই বা কেন করব? আরাবী প্রতিবার জায়ানের এহেন চিন্তাধারায় মুগ্ধ হয় খুব করে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ানকে না দেখলে আরাবী জানতে পারতো না কোনোদিন। মানুষটা এখন যেন ও রন্ধে রন্ধে মিশে গিয়েছে। এই মানুষটাকে ছাড়া দুনিয়াতে একটা নিঃশ্বাসও আরাবী নিতে চায় না। জায়ান যতদিন আছে ততদিন আরাবী আছে। আরাবীর অস্তিত্ব জায়ানের মাঝে। মনে মনে এসব ভেবে হাসলো আরাবী। মনে মনে কত কি ভেবে ফেলে, কিন্তু মুখে কোনো দিন জায়ানকে এসব বলতে পারে না। শব্দগুলো যেন কণ্ঠনালীতে এসে আটকে যায়। আরাবী ধীর আওয়াজে বলে, আচ্ছা তাহলে রাখছি। আপনি প্লিজ দুপুরে খাবার খেয়ে তারপর যত কাজ করার করবেন, শুধু আমার একটু কথা রাখেন। জায়ান মৃদু স্বরে বলে, তুমি বললে আমি আমার জান দিতেও রাজি। এই তো সামান্য ব্যাপার। আরাবী আটকে উঠল। আল্লাহ, এসব আর কোনো দিন বলবেন না দয়া করে। আরাবী ভয় পেয়েছে বুঝতে পেরে জায়ান দ্রুত আশ্বাস দিয়ে বলল, আহা, ভয় পাচ্ছ কেন? এটা তো কথার কথা। এরপরেও এসব আর বলবেন না। আচ্ছা তাহলে রাখছি। শোনো, সাবধানে যাবে। আর নূর আর তুমি একসাথেই থেকো। আচ্ছা আপনি চিন্তা করবেন না। হুম। জায়ানের সাথে কথোপকথন শেষ করে আরাবী নূরের রুমে এলো। নূর শুয়ে শুয়ে আহাদের সাথে কথা বলছে। আরাবীকে দেখে নূর উঠে বসলো, বলল, আরে ভাবি, বসো বসো। আরাবী নাকচ করে বলে, না নূর, এখন বসবো না। গোসল করিনি আমি। গোসল করে নামাজ পড়তে হবে। আজান দিয়ে দিয়েছে। তোমার সাথে একটু কথা ছিল। ভ্রু খানিকটা কুঁচকে নূর বলল, হ্যাঁ ভাবি, বলো কি কথা। আসলে আমার বেস্ট ফ্রেন্ড আলিফাকে তো চেনো। ওর আগামী পরশুদিন জন্মদিন। আমি ওর জন্মদিনের উপহার কিনতে যাব একটু। তোমার ভাইয়া থেকে অনুমতি নিয়েছি। সে বলেছে তোমাকে সাথে নিয়ে যেতে। তুমি একটু জলদি তৈরি হয়ে নিও। নূর লাফ দিয়ে নামলো বিছানা থেকে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে আলিফাপুর বার্থডে, ভাবি আমিও গিফট কিনবো আপুর জন্য। তুমি যাও ভাবি, আমি ফটাফট তৈরি হয়ে নিব। আরাবী হেসে চলে গেল রুমে। এদিকে আরাবী যেতে নূর বিছানায় আসলো। তারপর কিছু একটা মনে পড়তেই জিব্বা কাটলো। ফোনটা বিছানা থেকে উঠিয়ে কানে ধরলো, বলল, সরি সরি সরি, আসলে ভাবি এসেছিল। ভাবির বেস্ট ফ্রেন্ড আলিফাপুর বার্থডে, ভাবি গিফট কিনতে যাবে। ভাইয়া বলেছে আমাকে সঙ্গে নিয়ে যেতে, সেটাই ভাবি বলতে এসেছিল। নূরকে এতটা উত্তেজিত হতে দেখে হাসলো আহাদ। নম্র মুখে বলল, এতবার সরি বলছো কেন নূর? এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আর ভাবির সাথে বাহিরে যাবে ভালো কথা। আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? নূর, আমি তোমার যেই হই না কেন, তোমার নিজেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেখানে কাউকেই হস্তক্ষেপ করার অধিকার নেই। নূর আহাদের প্রতিটা কথায় জাস্ট নিশ্চুপ হয়ে যায়। আহাদের এত ভালোবাসা দেখেও নিজেকে নিজের কাছে নিজের ছোট মনে হয়। ছেলেটাকে কতটা কষ্ট দিচ্ছে নূর, প্রতি ক্ষণে প্রতিটি মুহূর্তে। নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি বলেছি কারণ আমি আপনাকে ফোন কলে রেখেই ভাবির সঙ্গে আলাপ জড়িয়ে পড়েছিলাম। আর আপনিও আছেন, শুধু কলটা ধরে রেখেই কি হয়েছে, কেটে দিতেও তো পারতেন। আহাদ আবেগময় কণ্ঠে বলল, তোমার জন্যে 5 মিনিট কেন, আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো নূর। যদি সত্যি এটাও হয়ে থাকে তুমি আমার হবে না, তবু আমি অপেক্ষা করব নূর। কারণ ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাতেও এক অন্যরকম সুখ থাকে। নিশ্চুপ হয়ে গেল নূর। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না কোনো, তাই বলল, এখন রাখছি তাহলে, আমাকে আবার রেডি হতে হবে। আহাদ বুঝলো ওর সব কথা শুনে নূর এখন আর কথা বাড়াতে চাইছে না। আহাদ সবটা বুঝে আর কথা বাড়ালো না, চুপচাপ সবটা মেনে নিয়ে বলল, আচ্ছা, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। ফোনটা কাটতেই নূর চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরাবী গোসল করে নিয়ে নামাজ আদায় করে নিল। তারপর সবার সাথে লাঞ্চ করে ঘন্টাখানিক ঘুমোলো। উঠে আসরে নামাজ আদায় করে তৈরি হয়ে নিল। তারপর দুজনে বেরিয়ে পড়লো। আরাবী ভাবলো আগে যমুনা ফিউচার পার্ক শপিং মলে যাবে, এরপর বসুন্ধরা যাবে, কারণ বসুন্ধরা খানিকটা দূর হয়ে যায় ওদের জন্য। আগে কাছেরটাতেই গিয়ে দেখা যাক। যমুনা ফিউচার পার্ক শপিং মলে এসে গাড়ি থামলে
ওরা নেমে ভেতরে চলে গেল। জুয়েলারি শপে গেল আগে আরাবী। ভেবেছে ডায়মন্ড বসানো ছোট্ট টপের মধ্যে একজোড়া কানের দুল কিনবে। ছোট ছোট জুয়েলারি বরাবরই আলিফার অনেক পছন্দ, কিন্তু পুরো মল ঘুরে একটা কানের দুলও ভালো লাগেনি আরাবী আর নূরের। তাই উপায় না পেয়ে বসুন্ধরাতে যাওয়ার সিদ্ধান্ত নিল আরাবী। শরীরটা একদম চলছে না, ইদানিং অল্পতেই মেয়েটা ক্লান্ত হয়ে যায়। ঘুম হয় না রাতে। ঘুমোতে চায় আরাবী, কিন্তু ঘুম আসে না। অথচ চোখ দুটো মরিচ লাগালে যেমন জ্বলে তেমন জ্বলে আরাবীর। কিন্তু মেয়েটা ঘুমোতে পারে না। খাবারের পরিমাণও আগের থেকে কমে গিয়েছে, খেতে পারে না এখন। জায়ন এসব ব্যাপারে জানে না, দুর্বল লাগে খুব, মাথা ঘোরায়। আর সকালের খাবার তো খেতেই পারে না, বমি পায় শুধু। আরাবী এসব ব্যাপারে জানায়নি জায়ানকে। লোকটা সেই সকালে যায় অফিসে, বাসায় ফিরে অনেক রাত করে। আর অযথা এসব বললে লোকটাকে প্রেশার দিতে চায় না আরাবী। ক্লান্তিময় নিঃশ্বাস ছাড়লো আরাবী, শরীরটা ছেড়ে দিল, মাথা এলিয়ে দিল সিটে। বসুন্ধরার পুরো মল ঘুরলো ননদ ভাবি মিলে। অবশেষে ডিসাইড করলো আলিফা যেহেতু মেকআপ করতে ভালোবাসে, তাই ওকে একটা ভালো ব্র্যান্ডের মেকআপ সেট কম্বো গিফট করবে। আর সাথে তো ডায়মন্ডের ছোট্ট একটা কানের দুল জাতীয় টপ কিনলো। কেনাকাটা শেষ হতেই এবার আরাবী আর নূর বেরিয়ে পড়লো। গাড়ি চলছে নিজ গতিতে। পথের ধারে ফুচকা বিক্রেতাকে দেখে আরাবী গাড়ি থামাতে বলল। হঠাৎ গাড়ি থামাতে বলায় নূর বলল, কি হয়েছে ভাবি, গাড়ি থামাতে বলে যে? আরাবী মুখে চওড়া হাসি ফুটিয়ে বলে, বাইরে এসছি, কিছু খাবো না তা কি হয়? আরাবীর কথায় নূর হেসে বলে, আচ্ছা তা এই ব্যাপার, তা কি খাবে? ফুচকা। নূর মাথা দুলিয়ে সম্মতি দিল। পরপর কিছু একটা ভেবে মুখ লটকিয়ে বলে, কিন্তু ভাইয়া যাতে পারলে খবর করে ছাড়বে আমাকে ভাবি। ভাইয়া এইসব খাবার পছন্দ করে না, তবে আগে আমাকে কিছু বলতো না। কিন্তু একবার বান্ধবীদের পাল্লায় পড়ে ফুচকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেদিন অনেকগুলো ফুচকা খেয়েছিলাম, তো বোম্বাই মরিচ দিয়ে। রাতেই পেট ব্যথা শুরু হয়ে যায়, যা আস্তে আস্তে মাত্রাতিরিক্ত হয়। এরপর আমায় হসপিটালে ভর্তি করানো হয়। ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আমার। ফুড পয়জনিংয়ের কারণে জানার পরে ভাইয়া তো সেই রেগে গিয়েছিল, আমাকে যে কি পরিমাণ বকেছে আর ধমকেছে, উফ। ওটার পর আমি আর ফুচকাই খাইনি, ইনফ্যাক্ট বাইরের কোনো খাবারই আমি এরপর আর খাইনি। নূরের কথা শুনে শুকনো ঢোক গিলল আরাবী। সব শুনে আরো ভয় লাগছে, কিন্তু মনকে কিভাবে মানাবে? ফুচকা তাকে খেতেই হবে, না হলে শান্তি নেই। আরাবী জোরপূর্বক হাসি টানলো ঠোঁটে, বলল, আহা, সে অনেক পুরনো কথা। আর এক প্লেট ফুচকা খেলে কিচ্ছু হবে না। তাছাড়া তোমার ভাইয়া জানলে তো বকবে। আসো তো, এত চিন্তা করলে হয়? আরাবীর জোরাজোরিতে রাজি হয় নূর। পরে দুজন মিলে যায় ফুচকা স্টলে। আরাবীর তো এক্ষুনি জিভে জল আসছে। আরাবী ফুচকাওয়ালাকে বলে, মামা, বোম্বাই মরিচ দিয়ে 2 প্লেট ফুচকা, টকটা একটু বেশি দেবেন। অর্ডার দিয়ে দুজনে মিলে বসলো সেখানে এক বেঞ্চিতে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা ফুচকা নিয়ে এসে ওদের দিল। আরাবী তো হাতে পেতেই গপাগপ খেলো সব, কিন্তু খাওয়া শেষে 5 মিনিটও সইল না। দৌড়ে গিয়ে রাস্তার পাশে ড্রেন আছে, সেখানে বমি করে দিল। নূর তো ভয় পেয়ে গেল আরাবীর অবস্থা দেখে। বমি করতে করতে একেবারে পেটের ভেতরে সব বের করে তবেই ক্ষান্ত হলো মেয়েটা। নূরের গায়ে এলিয়ে পড়লো। নূর অস্থির হয়ে বলে, ভাবে কি হয়েছে তোমার? আমি আগেই বলেছি এসব খেও না। তোমার এই অবস্থা হয়েছে, ভাইয়া জানতে পারলে বাড়িতে তাণ্ডব লীলা শুরু করে দিবে। নূর আরাবীকে আরো দুজন মহিলার সাহায্যে বেঞ্চিতে এনে বসালো। মহিলা দুটোকে ধন্যবাদ জানালো নূর। আর আরাবী তোর স্বাভাবিক অবস্থাতেই নেই, বমি করে মেয়েটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। নূর ওদের ড্রাইভারকে ডাকলো, তারপর তার সাহায্যে আরাবীকে গাড়িতে উঠিয়ে নিল। আরাবীকে নিজের বুকের মাঝে আগলে নিল নূর। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, কাকা প্লিজ, পাশেই হসপিটাল আছে একটা, সেখানে চলুন। নূরের কথা মতো ড্রাইভার সেখানে পৌঁছালো। আরাবীকে জলদি ইমার্জেন্সিতে নেওয়া হলো। স্যালাইন দেওয়া হলো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী। ঘণ্টাখানিক পর আরাবী কিছুটা সুস্থ বোধ করে। এরপর সেখানের একজন গাইনোকোলজিস্ট এসে আরাবীর চেক আপ করলো। পরে আরাবীকে কিছু টেস্ট দিল করতে। নূর আরাবীকে সাহায্য করলো পুরোটা সময়। সবগুলো টেস্ট করা শেষ। আরাবীর এখন প্রচুর ক্ষুধা লেগেছে। আরাবী দুর্বল গলায় বলল, নূর, আমার খুব খিদে পেয়েছে। আমি মনে হয় কিছু না খাওয়া পর্যন্ত আর এক কদমও হাঁটতে পারবো না। এদিকে তোমার ভাইয়া 3-4 বার ফোন দিয়েছে, আমি ধরিনি। নূর ঘাবড়ানো কণ্ঠে বলে, আমাকেও দিয়েছে, আমিও ধরিনি। আমার অনেক ভয় লাগছে ভাবি। ভয় পেও না, আপাতত আমাকে কিছু এনে দাও, আমি খেয়ে একটু ঠিক হয়ে নিই। বাসা তো আর বেশি দূরে না এখান থেকে, জলদি চলে যাব। এর মাঝে আবারও ফোনটা বেজে উঠল। জায়ান আবারও কল দিয়েছে। আরাবী রিসিভ করলো না। নূর ভয়ে অস্থির, তাড়াতাড়ি ছুটলো কিছু খাবার আনার জন্য।
এদিকে আরবির ফোনে মেসেজ আসলো একটা। জায়ান লিখেছে, কোথায় তোমরা আরবি? ফোন ধরছো না কেন? প্লিজ পিক আপ দ্য ফোন। আরবির এবার খারাপ লাগছে জায়ানের জন্য। বেচারা অনেক চিন্তা করছে, কিন্তু কিছুই করার নেই। এখন যদি জায়ানের কলও রিসিভ করে তো ওর কণ্ঠস্বর শুনেই জায়ান বুঝে ফেলবে ওর কিছু হয়েছে। আর নূর তো বেচারি অনেক ভয় পায় ওর ভাইকে। ভয়ে না আবার উল্টাপাল্টা বলে দেয়, তখন আবার আরেক ঝামেলা। নূর আসলে একটু খেয়ে আপাতত শরীরটা একটু ঠিক হলেই বাসায় ফিরবে তারা। আরবি এবার একটু উঠে দাঁড়ালো, পানির তৃষ্ণা পেয়েছে, তাই পানি খাবার জন্য ফিল্টারের সামনে যাবে, হঠাৎ কেউ একজন আরবির বাহু খাবলে ধরল। চমকে উঠে আরবি, তাকিয়ে দেখে একজন মহিলা। বয়স আনুমানিক 60-এর কাছাকাছি হবে। সাদা শাড়ি গায়ে জড়ানো, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় অনেক কাটা ছেঁড়ার দাগ, সেই সাথে ভয় আর আতঙ্ক। আরবি আরো একটু ভালোভাবে দেখলো। হঠাৎ আরবির খেয়াল হলো মহিলাটাকেও কোথাও যেন দেখিয়েছে। মহিলাটি খুব আপন কি ওর। আরবি অস্থির হয়ে উঠল, মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে। কিন্তু ওর ভাবনার বিচ্ছেদ ঘটে মহিলাটির পাগলাটা আচরণে। মহিলাটি ভয়ার্ত কণ্ঠে আরবিকে বলছে, আমি আমার সাফুর কাছে যাব, আমাকে আমার সাফুর কাছে নিয়ে চলো। ওরা আমাকে আমার সাফুর কাছে যেতে দিচ্ছে না। আমার পুতুল সোনাটা অনেক কাঁদছে আমার জন্যে। তুমি কি আমাকে আমার সাফু আমার পুতুল সোনার কাছে দিয়ে আসবে? আমাকে বলো, দিয়ে আসবে বলো। বলছো না কেন, বলো। আরবির বাহু ধরে এক প্রকার ঝাঁকানো শুরু করে দিয়েছে মহিলাটি। এমন সময় 5-6 জন লোক ছুটে আসলো। মহিলাটি পিছে ঘুরে লোকগুলোকে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠল। সরে গিয়ে এবার আরবির পেছনে লুকিয়ে পড়ল। কান্না করতে করতে বলে, ওরা আসছে আমাকে নিতে, আমি যাব না। তুমি আমাকে লুকিয়ে ফেলো। আমার সাফু আমার পুতুল সোনা কাঁদছে আমার জন্যে। কিন্তু লোকগুলো ততক্ষণে পৌঁছে গিয়েছে। আরবির পেছন থেকে একজন লোক মহিলাটিকে টেনে বের করে আনলো। মহিলাটি ছাড়া পাবার জন্য অস্থির হয়ে ছোটাছুটি করছে। তা দেখে আরবির বুকটা ছ্যাদ করে উঠল। ধীর আওয়াজে বলল, উফ, এমন করছেন কেন? আর আপনারই বা এমন করছেন কেন ওনার সাথে? ততক্ষণে একজন নার্স এসে মহিলাটিকে একটা সিডেটিভ দিয়ে দিল। অস্থির মহিলাটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ধরাধরি করে তারা মহিলাটিকে নিয়ে গেল। আরবির অনেক খারাপ লাগলো, চোখে পানি চলে আসলো। আরবি বলল, ওনার সাথে এটা কি করলেন আপনারা? উনি কষ্ট পাচ্ছেন। একজন মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো আরবির সামনে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমরা আমাদের কাজ করছি, আর মহিলাটি অসুস্থ, সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তাই এমন পাগলামি করছেন। আপনার এসব আর ভাবতে হবে না, আমাদেরটা আমরা বুঝে নেব। এসব বলে লোকগুলো চলে গেল। আরবি স্তব্ধ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। কেন যেন অনেক অস্থির লাগছে আরবির। মহিলাটাকে কেমন অনেক চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আরবির। অতিরিক্ত চিন্তায় আরবির মাথা ব্যথা শুরু হয়ে গেল। আরবি মাথার চুলগুলো খামচে ধরল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পায়, চমকে উঠল আরবি। পেছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে। নূর আরবির চোখ মুখ দেখে বলে, ভাবি, আর ইউ ওকে? এমন লাগছে কেন তোমায়? আরবি নূরকে আঁকড়ে ধরল, ধরা গলায় বলে, নূর, আমার ভালো লাগছে না, বাসায় যাব। নূর, আমাকে বাসায় নিয়ে চলো, মাথাটা কেমন ব্যথা করছে। নূর আরবিকে আঁকড়ে ধরে গাড়িতে নিয়ে বসালো। আরবির জন্য একটা ডিম সিদ্ধ আর একটা স্যান্ডউইচ এনেছে নূর। এগুলো আরবির দিকে বাড়িয়ে দিল। আরবি ডিম সিদ্ধটা খেলো আর স্যান্ডউইচ অর্ধেক খেলো। এখন অনেকটা শান্তি লাগছে। আরবি সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। চোখ বন্ধ করতে আবারও সেই মহিলাটির চেহারা ভেসে উঠল। আরবি আবারও মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে। অনেকক্ষণ ভাবার পর চমকে উঠল আরবি। বড় বড় চোখে সামনে তাকালো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আরবি। না, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে কিভাবে এখানে? মানে কি? আরবি কোনো কিছু মিলাতেই পারছে না। এমন অনাকাঙ্ক্ষিত সত্যি সম্মুখীন হয়েছে আরবি। এখন হিসেব মিলানোর পর নিজের দু চোখে দেখা ঘটনাটুকু যেন কল্পনা লাগছে। কিন্তু এটা কল্পনা না, এটা সত্যি। সত্যি আরবি তাকেই দেখেছে। হ্যাঁ, তাকেই দেখেছে। হ্যাঁ, ওটা সাথী বেগমই ছিল, জায়ানের মা ওটা। কিন্তু এটা কিভাবে হলো? উনি তো মারা গিয়েছেন। মৃত ব্যক্তিকে এখন আবার জীবিত দেখেছে আরবি। চিন্তায় এখন মাথা ফেটে যাচ্ছে আরবির। মাত্রই বাসায় ফিরেছে আরবি আর নূর। দুর্বল শরীরটা নিয়ে আরবি গাড়ি থেকে বের হলো। নূর সাহায্য করলো আরবিকে। কলিং বেল বাজাতেই মিলি বেগম এসে দরজা খুলে দিলেন। আরবি আর নূরকে দেখেই তিনি প্রশ্ন করলেন, এত দেরি হলো কেন তোদের? কি করছিল এতক্ষণ? নূর হকচকিয়ে গিয়ে বলল, আসলে ছোট মা, তেমন কোনো ভালো গিফট পাচ্ছিলাম না। তার উপর ভাবি ননদ মিলে একটু আশেপাশে ঘুরে এসেছি।
মিলি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন। আমার কাছে জবাবদিহিতা না দিয়ে জায়ানের কাছে দিস। আরবি ভয় পেয়ে গেল, দুর্বল কণ্ঠেই বলে উঠল। কেন ছোট মা, কি হয়েছে? তোমাদের দুজনকে জায়ান কতবার নাকি কল করেছে, তোমরা কেউই নাকি কল রিসিভ করনি। বেচারা অফিস ফেলেই বাড়িতে ছুটে এসেছে, ভীষণ রেগে আছে। তোমরা ফিরতেই আরবিকে রুমে যেতে বলেছে। ভয়ে আরবির গলা শুকিয়ে কাট। একবার অন্তত জায়ানের কল রিসিভ করা উচিত ছিল, অথবা একটা মেসেজ দিলেই হতো, কিন্তু তাড়াহুড়োতে সেটাও ভুলে গিয়েছিল। চরম ভুল করে ফেলেছে ওরা। দুজন এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূর ভয়ে ভয়ে তাকালো আরবির দিকে। আরবি নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করলো, ধীর কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না, তুমি তোমার রুমে যাও, আমি ওনাকে সামলে নিব। কিন্তু ভাবি। কথার মাঝে থামিয়ে দিল নূরকে আরবি, বলল, আমি বললাম তো আমি ওনাকে সামলে নিব, তুমি চিন্তা করো না, রুমে গিয়ে বিশ্রাম নাও, আজ অনেক খাটাখাটি গিয়েছে। নূর আরবির কথায় সম্মতি জানিয়ে নিজের রুমে চলে গেল। মিলি বেগম এবার আরবির মুখের দিকে তাকালেন। আরবির চোখ মুখ শুকিয়ে গিয়েছে, তা দেখে তিনি বললেন, কি হয়েছে আরবি, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? আরবি অপ্রস্তুত হয়ে পড়ল, জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, ও কিছু না ছোট মা, মাথাটা একটু ধরেছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিচে আসা লাগবে না, তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেব তোমাদের দুজনের জন্য। আরবি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আরবির প্রচন্ড মাথা ঘুরেছে। আরবি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে কোথাও জায়ানকে দেখলো না। আরবি প্রচন্ড খারাপ লাগছে, তা জায়ানকে না খুঁজে ও আগে ফ্রেশ হতে গেল। আলমারি খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়ে এবার জায়ানকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখলো। আরবি চুপচাপ জায়ানের কাছে গেল, আলতো করে বসলো জায়ানের পাশে। জায়ান তাও কোনো প্রতিক্রিয়া করলো না। আরবি শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি হয়েছে আপনার, এত চুপচাপ কেন আছেন? জায়ান এবার তাকালো আরবির দিকে। আরবি জায়ানের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। জায়ানের চোখ জোড়া লাল হয়ে আছে। আরবি আরো ভয় পেয়ে গেল, কাপা গলায় বলল, কি হয়েছে আপনার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এবার মুখ খুলল জায়ান, শীতল গলায় বলে উঠল, হসপিটালে কেন গিয়েছিলে তুমি? জায়ানের এমন প্রশ্নে চমকে গেল আরবি। আশ্চর্য, লোকটা জানলো কিভাবে সে হসপিটালে গিয়েছিল? আরবি আমতামতা করে বলতে লাগলো, আসলে ওই মানে আর কি। আরবিকে থামিয়ে দিয়ে জায়ান বলল, বাইরের খাবার কেন খেয়েছো তুমি? বাইরের খাবার যে ভালো না তা তুমি জানো না? আর এতবার কল করলাম তোমায়, একটা কলও রিসিভ করলে না, অন্তত একটা মেসেজ তো দিতে। ভাগ্যিস আমি ড্রাইভার কাকাকে ফোন করে সব জেনেছি, না হলে আজ তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি তো আমাকে কিছুই জানাতে না। আরবি চোখ নামিয়ে নিল। ড্রাইভার কাকা যে এভাবে জায়ানকে সব বলে দিবে তাও ভাবতেও পারেনি। আরবির এটা ভাবা উচিত ছিল, তাহলেও আগেই ড্রাইভার কাকাকে সাবধান করে দিত, যাতে জায়ানকে কিছু না জানায়। এখন যেহেতু সব জেনে গিয়েছে, তাই আর লুকিয়ে লাভ নেই। আরবি অপরাধী ন্যায় কণ্ঠে বলল, আসলে তখন অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই খেয়েছিলাম, কিন্তু এমন যে হয়ে যাবে ভাবতে পারিনি। জায়ান চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দাঁতে দাঁত চেপে বলল, আর এই নূরের কি একবার ফুড পয়জনিং হয়ে শিক্ষা হয়নি? ও আবার আজ বাইরে এসব নোংরা খাবার খেয়েছে। আরবি দ্রুত মাথা নাড়িয়ে না জানালো। নূরের হয়ে সাফাই গাইল, নূরের কোনো দোষ নেই, নূরেকে কিছু বলবেন না, নূর আমাকে সাবধান করেছিল, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি। আচ্ছা, সেটা মানলাম, একবার আমার কলটা তো রিসিভ করে নিতে, নাকি সেটাও তুমি মানা করেছো? আরবি মাথা তুলিয়ে হ্যাঁ বোঝালো। জায়ান রেগে মেগে একাকার, হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ভালো করেছো। তোমরা দুজন নিশ্চিন্তে এসব প্ল্যানিং করেছো, আর এদিকে আমার জানে হাত দিয়ে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। তুমি কি এতটুকু বোঝো না, তোমার কিছু করে আমার মাথা ঠিক থাকে না? কাজের কত প্রেশার তুমি জানো? তার উপর তোমার এত বাচ্চা মৌ, কি চাও তুমি? আমাকে একেবারে মেরে ফেলবে? জায়ানের হাত দিয়ে দিল আরবি। জায়ানের মুখে এমন কথা শুনে আরবির চোখ ভরে উঠল। মাথা দুলিয়ে না বোঝালো যেন জায়ান এইসব কথা আর না বলে। এক ফোঁটা অশ্রু আরবির গাল বেয়ে গড়িয়ে পড়ল। জায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়েটার সাথে দু একটা কড়া কথা বলতেও পারে না। মেয়েটার চোখের পানি দেখলেই ওর বুকে ব্যথা ওঠে। আরবিকে কান্না করতে দেখে জায়ানের রাগ পড়ে গেল। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে আরবির চোখের পানি মুছে দিল। তারপর আদরে ভাবে আরবিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না প্লিজ, চুপ করো। আচ্ছা সরি, আর বলবো না এরকম, রাগের মাথায় একটু বকে দিয়েছি, সরি বললাম তো, কান্না থামাও। আরবি কিছুই বলল না, চুপচাপ লেপ্টে রইল জায়ানের বুকে। জায়ান আরবিকে বুকে নিয়ে পিছিয়ে গিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। তারপর আরবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
আরাম পেয়ে আরবি একসময় সেভাবেই ঘুমিয়ে পড়ল। জায়ান মুচকি হাসলো, চুমু খেলো আরবির চুলের ভাঁজে, চোখ বুজে বিড়বিড় করলো, মেয়েটাকে একটুখানি বকেও শান্তি নেই। কি যে করবো আমি একে নিয়ে। জায়ান নিজেও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো দরজার কড়া খাতের আওয়াজে। জায়ান চোখ মেলে তাকালো, মাথা নিচু করে ঘুমন্ত আরবিকে দেখে নিয়ে বলল, ওয়েট, আমি আসছি। আরবিকে সাবধানে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর উঠে গিয়ে দরজা খুলল। দেখে মিলি বেগম দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের ট্রে। জায়ান দরজা ছেড়ে দিয়ে দাঁড়ালো, বলল, ছোট মা, ভেতরে এসো। মিলি বেগম ভেতরে আসলেন। বিছানায় আরবিকে ঘুমিয়ে থাকতে দেখে হাসলেন। বেড সাইড টেবিলে খাবারের ট্রে রাখতে রাখতে বললেন, ফিরেছে, সেই সময় মেয়েটাকে ক্লান্ত দেখেছি। আস্তে ধীরে ঘুমের থেকে উঠিয়ে খাবারটা খাইয়ে দিও। আচ্ছা, বাকিরা সবাই খেয়েছে? তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি, বাকিরাও বাকি খেয়েছে, শুধু তোরা দুইজনই বাকি ছিলি। দুজনে খেয়ে নিস, আমি গেলাম। এই বলে মিলি বেগম চলে গেলেন। জায়ান দরজা আটকে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে পানি নিয়ে আসলো, সেটা বেড সাইড টেবিলে রাখে আরবির পাশে বিছানায় বসে পড়লো। তারপর আস্তে আস্তে আরবিকে ডাকতে লাগলো। একাধিক ডাকাডাকির কারণে আরবির ঘুম ছুটে গেল। পিটপিট করে তাকালো আরবি। চমক খেয়ে জায়ানের চেহারা দেখে মিষ্টি করে হাসলো। জায়ান আরবির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, উঠো, ছোট মা খাবার এনেছে, খেয়ে আবার ঘুমিয়ে নিও। আড়মোড়া ভেঙে আরবি উঠে বসলো। মগে করে আনা পানিতে জায়ানুর রুমাল ভেজালো। তারপর যত্ন সহকারে আরবির ঘুমন্ত মুখটা মুছে দিল। আরবির চুলগুলো হাত খোপা করে দিল। জায়ান মুগ্ধ হয়ে দেখলো। এই দৃশ্যটা দেখতে জায়ানের খুব ভালো লাগে। জায়ান উঠে গিয়ে খাবার নিয়ে আসলো। এক প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে দা মেখে এক লোকমা আরবির মুখে ধরলো। খাবারটা নাকের সামনে উদ্ভট গন্ধে আরবি নাক মুখ চেপে ধরলো দুহাতে। আরবির এমন কাণ্ডে জায়ান হকচকিয়ে গেল। হঠাৎ কি হলো মেয়েটার? জায়ান চিন্তিত স্বরে বলে, কি হয়েছে আরবি? আরবি নাক মুখ কুচকে বলল, গন্ধ লাগছে, আপনি খাবারটা সরান। আরবির গন্ধ লাগছে শুনে জায়ান খাবারটা নাকের সামনে নিয়ে শুকে নিল। তারপর বলল, কোথায় গন্ধ আরবি? ঠিকই তো আছে। তাছাড়া আর রান্নাও তো নাকি তুমি করেছো? হ্যাঁ করেছি, ঠিক আছে, কিন্তু এখন গন্ধ লাগছে তো আমি কি করব? আমি এটা খাবো না। আরবি মুখ ফুলিয়ে ফেলল। আরবিকে মুখ ফোলাতে দেখে জায়ান বলল, আচ্ছা, এটা দিয়ে তোমার খেতে হবে না, তুমি অন্য কিছু দিয়ে খাও। আজ 3 পদের ভর্তা করেছি তো, ওগুলো দিয়ে দেন। আরবির কথা মতো জায়ান তাই করলো, কিন্তু তবুও মেয়েটা বেশি খেলো না। জায়ান 2-3 বার জোর করেছে, কিন্তু আরবি খাবেই না। ও নাকি বমি পাচ্ছে। এটা শুনে জায়ান আর জোর করলো না, না হলে দেখা যাবে যা খেয়েছে তাও ফেলে দেবে। খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে নিয়ে দুজন ঘুমিয়ে পড়লো। গভীর রাত, গভীর তন্দ্রায় আচ্ছন্ন সবাই। হঠাৎ অস্থিরতায় আরবি ঘুমটা ভেঙে গেল। তড়াক করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। স্বপ্নের মাঝে সাথী বেগমকে দেখেছে আরবি। এখনো কানে বেজে চলেছে সাথী বেগমের কথা, ওরা আমাকে নিয়ে যাবে। আমি আমি যাব না, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমার সাফুর কাছে আমাকে নিয়ে চলো। আমার পুতুল সোনা কাঁদছে আমার জন্য, তুমি পারবে আমাকে ওদের কাছে নিয়ে যেতে? প্লিজ নিয়ে চলো আমাকে ওদের কাছে। ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে আরবি, প্লিজ আমাকে বাঁচাও। আরবি দুহাতে কান চেপে ধরলো, মৃদু চিৎকার করে উঠলো। ও চিৎকার শুনে জায়ান ঘুম থেকে ধরফরিয়ে উঠলো। আরবিকে কেমন অস্থির আচরণ করতে দেখে ভয় পেয়ে গেল জায়ান। দ্রুত আরবিকে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসলো। নিরাপদ স্থানে ঠাঁই পেতে আরবি এবার ফুঁপিয়ে উঠলো। জায়ান আরবির পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে কাঠগোলাপ? আমাকে বড় শোনা, কেন এত ভয় পাচ্ছ? আরবি জোরে জোরে 2-3টে শ্বাস নিল। বহু কষ্টে থেমে থেমে বলল, জায়ান, ওই যে আমি দেখছি। জায়ান, ওই যে আমি দেখেছি, মাকে দেখেছি আমি। মা কষ্টে আছে। জায়ান, বাঁচান, ওনাকে বাঁচান, আপনি বাঁচান। এটুকু বলেই নিস্তেজ হয়ে পড়লো আরবি। জায়ান আরবির মুখটা সামনে এনে দেখে মেয়েটা জ্ঞান হারিয়েছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। জায়ান চিন্তায় পড়ে গেল, হঠাৎ কি হলো আরবির? আর মাকে বাঁচানোর কথাই বা কেন বলছে? এই কথার মানে কি? না, জায়ানের এবার পুরো দমে খেলার মাঠে নামতে হবে। ওর অজান্তে অনেক কিছুই ঘটছে। এবার রহস্য উদ্ঘাটনের পালা। অনেক ছাড় দেওয়া হয়েছে সবাইকে, কিন্তু এবার আর না, সবাইকে সবার পাপের শাস্তি পেতেই হবে। আর ওর কাঠগোলাপকে যে কষ্ট দেবে তার শাস্তি হবে ভয়াবহ। আজ বাইরে গিয়ে কি ঘটেছে সম্পূর্ণ তথ্য বের করতে হবে, আর তা একমাত্র নূরই পারবে বলতে। আরবি কেন এত ভয় পাচ্ছে? কাল সকালে নূরের সাথে কথা বলতে হবে। আজ হাসপাতালে এসেছে আরবি, সাথে আছে নূর। জায়ান আসতে চেয়েছিল, আরবি মানা করে দিয়েছে। লোকটার এমনিতেই কত কাজ, আজ আবার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ সন্ধেয় আবার আলিফা জন্মদিনের অনুষ্ঠানে যাবে।
আলিফাদের বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। জায়ান তো যাবেই না একদম। আরবি জোর জবরদস্তি করে পাঠিয়েছে জায়ানকে। আরবি বসে আছে চেয়ারে। এত এত মানুষের কোলাহল ভালো লাগছে না ওর। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে পারলেই মনে হয় শান্তি। এদিকে আরবির সিরিয়াল নাম্বার হলো 14, এখন গিয়েছে 12 নাম্বার। আরো একজনের পরে আরবি যাবে। চুপচাপ বসে রইল আরবি। এমন সময় জায়ানের কল আসে। আরবি কলটা রিসিভ করে কানে ধরতেই জায়ান বলে,